যারা উঠতে পারবেন শুধু তারাই উঠবেন, কারণ চড়াই উৎসাহী পাথর দেওয়া আছে, আর কোনো পাথর নড়বড়ে, কোনো পাথর শক্ত, সেটা কোনটার সাপোর্ট কীভাবে নিতে হবে সেটা একটু দেখে শুনে তবেই উঠবেন। ঝর্ণার উৎপত্তিস্থল আর নিচে ঝর্ণা। দারুণ ওয়েদার। কলকাতার যে শীতটা, শীত বলে যে শীতটা পড়ে ধোকা দেওয়া শীত, সেটার থেকে অনেক ভালো। যাই হোক, ঘুরতে এসে এইটুকু না পেলে তো হয় না, তাই দেখা যাক সামনে কি রয়েছে, সাথে থাকুন আপনারা। নমস্কার, আজকে চলেছি ঘাটশিলা। হাওড়া স্টেশনে এসে 6:30টার সময় ট্রেন ধরবো বলে পুরো বোকা বনে গেলাম। 6:30টার ট্রেন পার্শিয়ালি ক্যান্সেলড হয়ে গেল 8টা। তো 8টার সময় ভাবলাম ট্রেন এসে যাবে, 8:10 ট্রেনের দেখা নেই। তো প্রথমে বলে রাখি, এই 6:30টার ইস্পাতে কখনো ঘাটশিলা যাবেন না। আমরা চলেছি আজকে ঘাটশিলার পথে। ঘাটশিলা গিয়ে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছু রয়েছে এই ভিডিওতে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। চাকুলিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। হাওড়া থেকে ট্রেন ধরেছি ইস্পাত, তিতলাগড় ইস্পাত, যেটা 6:30টার সময়। আর এসে বোকা বনে গেলাম হাওড়া স্টেশনে। ট্রেনটা পার্শিয়ালি ক্যান্সেলড হলো, আজকে তিতলাগড় যাবে না, যাবে টাটা নামো। আর ট্রেনটা ছাড়বে 6:30টার বদলে 8টার সময়। তাই আজকে ঘাটশিলা যাওয়ার পথে চাকুলিয়া স্টেশনে দাঁড়িয়ে একটু মশলা মুড়ি খাচ্ছি। ট্রেন ঢোকার কথা ছিল 9:22-এ, ট্রেন ঢুকছে 12:30। সে 1:45টার সময় এসে পৌঁছলাম ঘাটশিলা স্টেশনে। ঘাটশিলা স্টেশনে এসে নামলাম ট্রেন থেকে, এখন দাঁড়িয়ে রয়েছি। এবার যাব হোটেলে। স্টেশন থেকে নেমে রয়েছে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে আপনি বললে আপনার হোটেলে, গন্তব্য হোটেলে নিয়ে যাবে। কিন্তু আমাদের হোটেলটা রয়েছে স্টেশনের ঠিক সামনেই। চলুন তাকে বাইরে গিয়ে সবার আগে হোটেলে গিয়ে জিনিসপত্র রাখবো, তারপর খাবো, তারপর এখানে লোকাল সাইট সিন করতে বেরোবো। স্টেশন থেকে নেমে সোজা ব্রিজের রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে। এইটা হলো ঘাটশিলা স্টেশনের সামনে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো ভাড়া করে বা বুক করে আপনাকে ঘুরতে যেতে হবে। শেষে হোটেলের রুম। মোটামুটি এই রুমগুলো আপনার ওই এসি রুম রয়েছে, ডবল বেডরুম, 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। ঠিকঠাক ব্যবস্থা রয়েছে, বাথরুমে গিজার রয়েছে, ব্যালকনি, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এখানে চেয়ার, বেডসাইড টেবিল, আর পাখা, লাইট, এসি। মোটামুটি ছিমছাম স্ট্যান্ডার্ড রুম একটা। আর এই হলো বাথরুম একটু ছোট। তো এখন লাঞ্চ করব, লাঞ্চ করার পরে বেরিয়ে পড়ব একটু আশেপাশে জায়গাটা ঘুরে দেখতে। সাথে আপনারাও থাকবেন, দেখাবো আপনাদের। এখন হলো লাঞ্চ টাইম, খেয়ে নেওয়ার সময়। স্টেশন থেকে বেরিয়েই সামনে একটি হোটেল রয়েছে, বেশ সুন্দর হোটেল। এখানে খাচ্ছি থালি, ভাজা, ডাল, আলু ভাজা, তরকারি, চাটনি, ভাত, স্যালাড, সাথে রয়েছে বেগুন সুন্দরী, আর এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ। সবাই মিলে এখন খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার পরে আমরা বেরোবো ঘুরতে। দাদা, আমার নাম হচ্ছে রাজ বেহরা, আমি অটো ড্রাইভার বটে। আচ্ছা, তো রাজের কাছে আসলে সবাই রাজের সাথে কন্ট্যাক্ট করবে। রাজের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। রাজ সব স্পট ঘুরিয়ে দেবে, তাই তো? একদম ঠিক আছে। তো এখন আমাদেরকে নিয়ে আসা হলো চিত্রকূট পাহাড়ে। এখানে একটা চিত্রকূট বলে পাহাড় নয়, ঠিক ছোট একটা টিলার মতো রয়েছে। এটা হলো এন্ট্রি পয়েন্ট। যেহেতু জায়গাটা ছোট নাগপুর মালভূমির একটা অংশ, তাই এখানে অল্প বিস্তর ছোট ছোট টিলা দেখতে পাওয়া যায়। এই টিলাগুলোকেই কেউ পাহাড়, কেউ উঁচু টিলা এসব বলে থাকে। তো এখন যে জায়গাটা যাচ্ছি এটা হলো একটা ভাঙা অংশ, চিত্রকূট পাহাড় বলে থাকে। এইটা হলো চিত্রকূট পাহাড়ের ঠিক উপরের অংশটা। এই যে দেখা যাচ্ছে, এটা হলো উপরের অংশটা। এখান থেকে এই জায়গাটা পুরোপুরি একটা ভিউ পাওয়া যায়। আমরা যে গাড়ি করে আসলাম, সেই গাড়িটাকে আমরা বুক করে নিয়েছি 2 দিনের জন্য, যেহেতু এখানে দুদিন থাকছি আমরা। তো স্টেশন থেকেই গাড়ি পাওয়া যাবে, কিন্তু সবার সাথে কিন্তু দাম দর করতে হবে।
মোটামুটি খুব কম খরচা, আমাদের 2100 টাকা নিয়েছে। সমস্ত স্পট, যে কটা স্পট আছে সব স্পট ঘুরিয়ে দেওয়া হবে। তো গাড়ির নাম্বার এবং গাড়িওয়ালার সাথে তো পরিচয় হয়ে গেল। ফোন করে নেবেন, আসলে ওর সাথে দেখা করে, রাজের সাথে দেখা করে সমস্ত জায়গাগুলো ঘুরতে পারবেন। উপরের জায়গাটা ঠিক এই রকম। এখানে একটি মন্দির আছে, খুব সম্ভবত এটা শিব মন্দির। নন্দী ভৃঙ্গির মূর্তি রয়েছে, তো সেই ক্ষেত্রে বলা হলো। হ্যাঁ, তার পাশে এরকম খাড়াভাবে কিছু পাথর আছে, এই পাহাড়েরই অংশ। সেখানে বিভিন্নভাবে দেবতাদের ছবি রং দিয়ে এঁকে দেওয়া আছে। শিবের ছবি, দুর্গার ছবি, মহামায়ার ছবি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রং দিয়ে, হনুমানের ছবি, সব কিছু এখানে একটা সুন্দরভাবে পাথরের মধ্যে এঁকে দেওয়া আছে। বেশ সুন্দর লাগছে দেখতে জায়গাটা, একটু খাড়া জায়গাটা। এখানে দাঁড়িয়ে দেখলে কিন্তু এর বিউটিটা একটু অন্যরকম। পাহাড়ের উপরের অংশটা খানিকটা আমরা উঠি, রাস্তাটা খুব একটা ভালো নয়, যেমন হয় আর কি পাহাড় টিলায় ওঠার রাস্তাগুলো, ঠিক সেই রকম। ওই যে দূরে দেখা যাচ্ছে রেল লাইন, যে রেল লাইন দিয়ে ঘাটশিলায় আসার যে রেল লাইনটা, সেই রেল লাইনটা দেখা যাচ্ছে। এইটা হলো সুবর্ণরেখা নদীর পাড়ে চলে এসেছি। একদম উঁচু নিচু ভাঙা চোড়া রাস্তা পার করে মানে আমাদের গাড়ি রয়েছে। গাড়িকে পার্ক করিয়ে এসে পড়েছি সুবর্ণরেখা নদীর পাড়ে। সুবর্ণরেখা এখন নামটা কিভাবে হয়েছে বলা যায় যে মহাভারতের কালে নাকি অর্জুন এখানে সুবর্ণরেখার উৎসতে একটি বান মেরে দ্রৌপদীর যখন জল পিপাসা পেয়েছিল, সেখান থেকে সুবর্ণরেখা নদীর উৎপত্তি। আর সুবর্ণরেখা নামটা হয়েছে যে এই নদীতে আজও নাকি নদীগর্ভে সোনা পাওয়া যায়। তা সেই নদীর হাল এখন এই রকম। সুবর্ণরেখা নদীর ঠিক মাঝ বরাবর যে চরগুলো আছে বালি আর পাথরের, সেই চরগুলোতে দাঁড়িয়ে রয়েছি। পিছনে সূর্যাস্ত যাচ্ছে, একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানে দেখুন নদীর ধারা, সব মিলিয়ে একটা খুব সুন্দর বিকেলের পরিবেশ হলো। সময় কাটানোর, আড্ডা দেওয়ার, বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে একটা সুন্দর সময়ের সাক্ষী হয়ে থাকবে এই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখার জল এত পরিষ্কার, এত স্বচ্ছ। এখন শীতকাল বলে ঠান্ডা, এই জায়গাগুলো দেখুন। চর হয়েছে বটে, বাট এই যে নদীর যে জলের ধারা একদম স্বচ্ছ, একদম স্বচ্ছ। জানি না ভেতরে সোনালা রূপ কি আছে, কিন্তু জলটা কিন্তু একদম স্বচ্ছ, দেখে মনটা ভরে যাবে। এইটা হলো রাত মোহনা। এখানে কিন্তু নদীর স্রোতটা একটা অন্যরকম। রাত মোহনার একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম রাত মোহনাতে নামতেই ঠিক ডান দিকে। তাই জায়গাটা না দেখে আপনাদের পারলাম না আর কি। জায়গাটা দেখাচ্ছি, একবার জায়গাটা দেখুন। রাত মোহনার এই সৌন্দর্যটাকে কোনো মতে মিস করা যাবে না। তাই আর কথা না বাড়িয়ে সোজা জায়গাটা। জায়গাটা বলুন তো মিস করা যায় কি?
তো এই হলো রাতমোহনার এই সুন্দর ঝর্ণাটা। এই ঝর্ণাটাকে বলুন তো কখনো মিস করা যায় কি? তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই পড়ন্ত বিকেলের সুন্দর ঝর্ণার ধারা। সুবর্ণরেখা বয়ে চলেছে, সুবর্ণরেখা নদীর যে স্রোতের আওয়াজটা, যেটা কিছুক্ষণ আগে যে সুবর্ণরেখাটা দেখলেন সেখানে কিন্তু পাওয়া যায় না, বাট এইখানে কিন্তু সুবর্ণরেখার স্রোতটাকে আপনারা কান দিয়ে অনুভব করতে পারবেন, শুনতে পারবেন সুবর্ণরেখার স্রোতের আওয়াজ। শুনে দেখুন, শো 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 করে কিন্তু স্রোতের শব্দটা শোনা যাচ্ছে। আর নদীর মাঝখানে মাঝখানে ওই যে পাথর, এটা অদ্ভুতভাবে কিন্তু পাথরগুলো নদীর মাঝখানে মাঝখানে রয়েছে। এত সুন্দর এই জায়গাটা। রাস্তাটা ভেঙে, এই সোজা দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরো ভেঙে গেছে। এখানে পুরো লম্বা রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে এখন এই জায়গাটা তৈরি হয়েছে রাতমোহনা। কিন্তু আগে কিন্তু এখানে যাওয়ার রাস্তাই ছিল। ঘাটশিলার একটা বিখ্যাত দোকান বলছি, লক্ষ্মী কালাকাঁদ। এটা হলো তো মেইন রোডে। আমরা এখান থেকে কড়া পাকের কালাকাঁদ খেলাম, 12 টাকা করে পিস। অসম্ভব সুন্দর খেতে, দারুণ খেতে, একদম কড়া পাকের। তো আপনারা আসলে এখানে দাদার থেকে কালাকাঁদ নিতে পারেন। তাহলে এটা অরিজিনাল লক্ষ্মী কালাকাঁদ। তো সন্ধ্যেবেলাটা একটু বেরোনো, একটু হাঁটতে বেরোনো, হালকা স্ন্যাক্স খাওয়া, পকোড়া খাওয়া, আর ঠান্ডাটা বেশ জমে উঠেছে কিন্তু সন্ধ্যেবেলা বেশ জাঁকিয়ে পড়েছে কিন্তু এখানে। রাত্রিবেলা একটু হাঁটতে বেরিয়েছি। রাতের ডিনারটা আজকে বাইরে একটা দারুণ হোটেল রয়েছে এখানে স্টেশন থেকে নেমেই, ওম হোটেল নামটা বলে দিলাম। দুর্ধর্ষ খাবার আর দারুণ কম প্রাইসে। আমরা দুপুরবেলাও এনাদের কাছে খেয়েছি সর্ষে পোস্ত দিয়ে মাছ, আপনারা দেখেছেন। রাতে খাবো রুটি আর চিকেন, আর বিখ্যাত সেই লক্ষ্মী কালাকাঁদ। রাতের ডিনার হবে এইটা। এখন একটু ঠান্ডাটা গায়ে লাগিয়ে নিই, জায়গায় জায়গায় লোকে আগুন পোয়াচ্ছে। সাথে থাকুন আর দেখতে থাকুন। রুটি তোমাদের দমে পান। রাতের ডিনার করতে যথারীতি চলে এসেছি। এখন রাতের ডিনারটা নিয়ে যাব, নিয়ে গিয়ে হোটেলের রুমে বসে খাবো। রাত্রিবেলা এখন ডিনার টাইম। ডিনারে রয়েছে গরম গরম রুটি, একদম গরম গরম, সেই হোটেল থেকে খুব সফট রুটি, আর আপেলের মতো পেঁয়াজ, আর হলো কষা চিকেন। এখানে আমরা সবাই খেতে বসে গেছি। কিরে কেমন খাচ্ছিস? কেমন খাবার পেলামই না, আর কি খাবো। আচ্ছা, ও কিন্তু 20টা রুটি খাচ্ছে আজকে। 20টা নয়। সকাল সকাল ঘাটশিলা। আজ হলো ঘাটশিলা ট্যুরের সেকেন্ড দিন। আজকে হোটেল থেকে উঠে ব্রেকফাস্ট সেরে এখন বেরিয়ে পড়বো ঘুরতে। সাথে থাকবেন আপনারাও, দেখতে থাকুন। এই গাড়ি করে কালকে দেখিয়েছি, এই গাড়ি করে আমরা যাব সিদ্ধেশ্বরী পাহাড় দেখতে ঘাটশিলায়। সবাই বসে পড়েছে ভেতরে, তো চললাম সিদ্ধেশ্বরী পাহাড় দেখতে।
এসে গেছি সিদ্ধেশ্বরী পাহাড়। এবার এখানে এসে গাড়ি আপনাকে নিচে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে খালি গাড়ি নিয়ে ড্রাইভার উঠে যাবে উপরে। খাড়া রাস্তা, তাই জন্য আপনাকে নিয়ে ওঠা সম্ভব নয়। হেঁটে হেঁটে বাকি পথটা আপনাকে উঠতে হবে। দেখুন পিছনে খালি গাড়ি আসছে। কেমন লাগছে হেঁটে হেঁটে উঠতে? ভালো লাগছে, ঠান্ডায় কাঁপছি। কেমন লাগছে একটু বলে দে। হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে, ভালোই লাগছে হেঁটে হেঁটে উঠতে। এখন কতটা রাস্তা দেখতে হবে, বেশ খাড়া পথটা, একটা এনজয় হবে। তবে শীতকালে আসতে হবে, গরমকালে নয়। শীতকালে আসলে সেই মজাটা পাওয়া যাবে। কি হলো, কত লোক শুধু এসছে দেখুন। এই শীতকালটাতে এখানে টুরিস্টের সংখ্যা বেশ ভালোই হয়। এটা সিদ্ধেশ্বর পাহাড়ের উপরের জায়গাটা, এ হলো 4-5টা। আর এই পথ বেয়ে আমরা উঠে আসলাম, এইখান দিয়ে হেঁটে আমরা উঠে আসলাম। কেমন লাগলো উঠে? ভালো। হাঁপিয়ে যাসনি তো? হাঁপিয়ে গেছিস? আর এখানে একটা সাইনবোর্ড রয়েছে, শ্রী শ্রী প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির যাওয়ার পথ। কিছুটা এগোলেই 460 মিটার, 450 মিটারের মতো। ভদ্রলোক বেঁচে আছে, ওখানে ছবি আছে। আচ্ছা, 110 বছর বয়স। হ্যাঁ বেঁচে আছে এখনো। বেঁচে আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মন্দিরে এখন গেলে 12টা অবধি থাকে, তারপর চলে যায়। আচ্ছা আমার ভেতরে এমন কিছু একটা আছে, একজনকে আমাদের যে গাড়িওয়ালা আপনি বললেন, একজন 15 বছর না 20 বছর হয়ে গেছে রেলের পাইনি। এখান থেকে বলে তুই যা ঘরে চলে যা, হয়ে যাবে। গিয়ে দেখছি ওনার ওয়াইফের হাতে জয়েন্ট লেটার এসে গেছে। তাই? অদ্ভুত একটা অলৌকিক ঘটনা শোনা গেল ওনার মুখে। দেখা যাক সামনে গিয়ে। এখনো বেঁচে আছে। আচ্ছা, হ্যাঁ বলুন। দাপর যুগের শিবলিঙ্গ। আচ্ছা। যখন পঞ্চপাণ্ডব জ্ঞাতবাসে যায় তখন মহাদেব পূজা করে উড়িষ্যায় বিরাট রাজা পড়বে চলে যায় শিব পূজা করতে। এই বাবা বিনয় দাস বাবাজির দেন, উনি 110 বছর জীবিত। হ্যালো দাদা অ্যান্টিকারকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখনো জীবিত 110। আচ্ছা। উনার এই তপস্যা, প্রাণ প্রতিষ্ঠা, সকল কিছু যত কিছু ইনার দেখছেন আর উনার সকল কিছু। এখানে একটা ওই 30 টাকা দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করছে আমরা মন্দির উন্নয়নের জন্য 30 মন্দির টাকা উন্নয়নের জন্য। গ্রুপ প্রতি মানে পার হেড নয়। তো বলা হচ্ছে নাকি বাবাজি এখনো এই হলো ওঠার রাস্তাটা, ঠিক এইরকম রাস্তার অবস্থাটা দেখুন। তো এসে একটা হালকা ছোটোখাটো যদি অ্যাডভেঞ্চার না হয় তাহলে ঠিক ভালোও লাগে না। রাস্তাটা ঠিক এইরকম। এই রাস্তায় ওঠার জন্য থাকতে হবে ইচ্ছে আর সব থেকে বড় মনের জোর। উঠে সামনের দিকে এগিয়ে যাব। ওকে কোলে নিতে হয়েছে। ওঠা এখনো শেষ হয়নি, এখনো বাকি অনেকটা রাস্তা। ওইখানে ওখান থেকে উঠে 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 আবার আসছি আমরা। আজকে এত কুয়াশা, পাহাড় থেকে দুপাশের মানে দুপাশের জায়গাগুলো, চারপাশের জায়গাগুলো একদম পুরো একদম কুয়াশায় ঢেকে আছে, কিছুই দেখা যাচ্ছে না। সবাই উঠছে বটে
কিন্তু পাহাড় থেকে যে চারপাশে দেখার ভিউটা সেটা পুরো বন্ধ। তো একদম উঁচুতে এসে এই হলো সেই মন্দির। এই মন্দিরে এসে সবার জমায়েত পাহাড়ের একদম টপে। না বাক্স রাখি না, বাক্স থাকলে তুলে নিয়ে চোর রাখি আমি। ধন্যবাদ। চারপাশটা দেখুন একবার, পুরো ঘাটশিলা শহরটাকে এখান থেকে দেখা যায়। কিন্তু আজকে যেহেতু কুয়াশা, তাই আজকের ভিউটা অন্যরকম। আজকে পুরো আটকানো সবকিছু, কুয়াশার জন্য ভিউ একদমই ক্লিয়ার নয়। এখন চলে এসেছি রঙ্কিনী দেবীর মন্দিরে। রঙ্কিনী দেবীর মন্দির হলো এই সিংভূম ছাড়িয়ে যেই পাহাড়টি পড়ে সেই পাহাড়ের কোলে রয়েছে রঙ্কিনী দেবীর মন্দির। এখন দেখবো রঙ্কিনী দেবীর মন্দির। খিচুড়ি প্রসাদ খাচ্ছি মন্দিরের উল্টো দিকে। খিচুড়ি প্রসাদ এটা হলো ব্যারেজ। এই ব্যারেজে বাঁধ রয়েছে আর নদীর এখন অবস্থা খুবই খুবই একদম ক্ষীণ, জল প্রায় নেই বললে চলে। আর দেখুন এই পিলারের মধ্যে 102 মিটার পর্যন্ত একদম হায়েস্ট সর্বাধিক মানে লম্বাটা আর কি রয়েছে, গভীরতা। আমি এখান থেকে খালি চোখে দেখে যেটা বুঝছি যে 99 মিটার পর্যন্ত জল উঠেছিল, ওই অবধি ভেজা রয়েছে। ড্যামের উপর দিয়ে হাঁটার রাস্তা, ড্যামের উপর দিয়ে হেঁটে চলেছি। নিচে ড্যামের লক গেটগুলো রয়েছে আর উপরে একটা লক গেটের অংশ রয়েছে। এই বড় বড় পুলি দিয়ে ঘুরিয়ে লক গেটগুলোকে নিচে ফেলা হয়ে থাকে। আপনি দেখুন একটা মাঠ,
বিক্রেতা নিচ থেকে নদী থেকে মাছ ধরছে আর মাছ বিক্রি করছে। এই মাছ ধরা হচ্ছে, একটা দারুণ জীবিকা বটে। চলে এসেছি এখন বুরুডি লেকে। এখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট। এখানে এসে টুরিস্টরা সাধারণত খাবার দাবার খায়, লাঞ্চটা করে। আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, একটু ডেঞ্জারাস। এই পাহাড়টা কিন্তু একটু খাড়া বেশি, হ্যাঁ, আর মানে ওঠার চেষ্টা করাটা না করাই ভালো হয়। চারপাশে পাহাড় রয়েছে। আজকে একটু কুয়াশার ওয়েদার বলে পাহাড়টা কম দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু রয়েছে। পাশেই রয়েছে বুরুডি লেক, যেখানে বোটিং করা যায়। এখন আমরা কিছু এখানে খেয়ে নেব, খেতে ঢুকেছি। বুরুডি লেকের পাশেই রেস্টুরেন্ট। এবার খাওয়ার জায়গাটা দেখুন। সামনে লেক, পিছনে ভিউটা দেখুন একবার। আর তার পাশে বসে খাওয়া দাওয়া, চিকেন থালি, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, ডাল ভাত, পেঁয়াজ, লেবু আর কষা মাংস। খাওয়া দাওয়াটা করে নিই, লাঞ্চ করে নিই, তারপর আবার ঘুরতে বেরোবো আপনাদের সাথে থাকুন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু ঘুরবো, চারপাশটা একবার একটু দেখুন। সবাই এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে। দেশি মুরগির ঝোল দিয়ে আপনার ভাত, ডাল, তরকারি, ভাজা, চাটনি, পাঁপড়। Friday clock just hit 5. Shake the week off, feel alive. Jeans ripped at the knee, lipstick stains on whiskey. এখন এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে। ঘাটশিলার একটি অন্যতম জায়গা হলো গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি। যাব, দেখব বসতবাটির ভিতরে, আমরা যাব, ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। আজকে রাতের ডিনারে হচ্ছে চাউমিন, লাচ্ছা পরোটা আর বিরিয়ানি। ঘাটশিলার মেন রোডের এই রেস্টুরেন্ট থেকে আমরা আজকে রাতের ডিনারটা নিচ্ছি। পুরো জায়গাটা দেখা যাচ্ছে উপর থেকে, আর আমরা দুজনে উঠলাম, উঠে পুরো এই জায়গাটা দেখলাম, যেখান থেকে ঝর্ণার উৎপত্তি স্থল। সুন্দর একটা জায়গা। আপনারা আসলে যারা উঠতে পারবেন শুধু তারাই উঠবেন, কারণ চড়াই উৎসাই পাথর দেওয়া আছে, আর কোনো পাথর নড়বড়ে, কোনো পাথর শক্ত, সেটা কোনটার সাপোর্ট কিভাবে নিতে হবে সেটা একটু দেখে শুনে তবে উঠবেন। খুব সুন্দর এই জায়গাটা, ঝর্ণার উৎপত্তিস্থল আর নিচে ঝর্ণা। ঘাটশিলার আজ
যাত্রা এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো দিন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, বিদায়।